জাপান নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক সুন্দর ও শান্তিপ্রিয় দেশ। কিন্তু এই দেশেই 2007 সালের মার্চ মাসে এমন এক কাণ্ড ঘটে যা সবাইকে একটু হলেও ভাবতে বাধ্য করে। আবার এই কাণ্ডের কাণ্ডারি খুন করেও জেলে বসেই অনেক টাকা রোজগার করেছিল। ভিডিওর শেষ অবধি থাকুন সম্পূর্ণ ঘটনাটি জানার জন্যে। 22 বছরের মেধাবী ছাত্রী লিন্ডসে হকার ইউনিভার্সিটি অফ লিডস থেকে জীবনবিজ্ঞানে স্নাতক পাশ করার পর 2006 সালে জাপানে আসে। সে জাপানের টোকিওতে নোভা নামক এক প্রাইভেট ইনস্টিটিউশনে ইংলিশ পড়াত। আরও দুজন বিদেশি মহিলার সঙ্গে টোকিওতেই একটি ভাড়া বাড়িতে থাকত হকার। সে ইনস্টিটিউশনে পড়িয়ে ট্রেনে করে বাড়ি ফিরত। এরকমই একদিন হকার যখন বাড়ি ফিরছিল, তখন তাৎসুয়া ইচিহাসি নামক এক ছেলের সাথে তার পরিচয় হয়। ইচিহাসি দাবি করে যে হকার তাকে নাকি নোভাতে ইংরেজি পড়াত। ইংরেজি আরও ভালোভাবে শেখার জন্যে ইচিহাসি হকারের কাছে প্রাইভেট টিউশন নেওয়ার আবেদন জানায়। হকার প্রথমে মানা করলেও নাছোড়বান্দা ইচিহাসি যখন প্রতি লেসনের জন্যে $30 দেবে বলে, তখন সে রাজি হয়ে যায়। ইচিহাসি তাকে তার বাড়িতে পড়াতে যাওয়ার অনুরোধ করে, কিন্তু হকার ইচিহাসির বাড়িতে পড়াতে যেতে রাজি হয় না। অবশেষে ঠিক হয় টোকিওর একটি ক্যাফেতে হকার তাকে ইংরেজি পড়াবে। ট্রেন থেকে নেমে হকার সাইকেলে করে বাড়ি যেত। সেদিন কিছুদূর যাওয়ার পর সে লক্ষ্য করে ইচিহাসি তার পিছু নিয়েছে। তার পিছু ছাড়ানোর জন্যে সে জোরে সাইকেল চালায়, কিন্তু ইচিহাসিও জোরে সাইকেল চালাতে থাকে। বাড়ির কাছে পৌঁছালে সে ইচিহাসিকে এর কারণ জিজ্ঞেস করে। ইচিহাসি বলে হকারকে বিরক্ত করার জন্যে সে দুঃখিত বোধ করছে, তাই তার কাছে ক্ষমা চাইতে এসেছে। এরপর সে বলে তার অনেক তেষ্টা পেয়েছে। হকার তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ইচিহাসিকে প্রথমেই তার রুমমেটদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ফ্ল্যাটে বসে ইচিহাসি একটি পেজে হকারের ছবি আঁকে ও তার নাম, টেলিফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস লিখে দেয়। এই পুরো ঘটনাটাই হকার ইমেল করে ইংল্যান্ডে থাকা তার বয়ফ্রেন্ডকে বলে। এই ঘটনার 4 দিন পর অর্থাৎ 24শে মার্চ 2006 সালে কথামতো হকার ও ইচিহাসি একটি ক্যাফেতে দেখা করে। সেখানে হকার তাকে ইংরেজি পড়ায়। ক্লাস শেষ হওয়ার পর টাকা দেওয়ার সময় ইচিহাসি হকারকে বলে যে সে টাকা আনতে ভুলে গেছে। টাকা নেওয়ার জন্যে সে হকারকে তার বাড়ি যেতে বলে। মিশুকে স্বভাবের ইচিহাসির কথায় হকার রাজি হয়। একটি ট্যাক্সি ধরে তারা ইচিহাসির ফ্ল্যাটে যায়। নিচে ট্যাক্সিওয়ালাকে দাঁড়াতে বলে ইচিহাসির ফ্ল্যাটের ভিতর যায় হকার। কিন্তু 7 মিনিটের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও হকার না এলে ট্যাক্সিওয়ালা চলে যায়। এদিকে হকার ফিরে না এলে তার রুমমেটরা এক পুলিশকে এ বিষয়ে জানায়, কিন্তু পুলিশ বলে কিছুক্ষণের জন্যে অপেক্ষা করতে। পরপর 2 দিন যখন হকার নোভাতে ক্লাস নিতে আসেনি, তখন নোভার কর্মচারীরা 26শে মার্চ এই হারিয়ে যাওয়ার ঘটনাটি হকারের পরিবারকে জানায়। ওই দিনই তার রুমমেটরা পুলিশকে আবার খবর দেয়। পুলিশ এ ব্যাপারে জানতে এলে হকারের ঘরে তারা ইচিহাসির আঁকা হকারের ছবি ও সেখানে লেখা ইচিহাসির নাম্বার ও ইমেইল অ্যাড্রেস পায়। এই সূত্র ধরে পুলিশ ইচিহাসির ঘরের ঠিকানা খুঁজে বার করে, কিন্তু জাপানের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় পুলিশ ইচিহাসির ঘরে ঢুকতে পারেনি, কিন্তু ভিতরে তার নড়াচড়ার শব্দ পেয়েছিল। ইচিহাসির প্রতিবেশীরা জানায় যে তারা বিগত 2 দিন মাঝে মধ্যে ইচিহাসির ঘর থেকে কিছু একটা জিনিস ভাঙার ও ভারী কিছু নড়াচড়া করার শব্দ পাচ্ছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও ইচিহাসি না বেরোলে আরও 7 জন পুলিশ সেখানে আসে। কিছুক্ষণ পর ইচিহাসি আচমকাই ঘর থেকে বেরিয়ে আসে। সে সময় উপরে থাকা পুলিশের কাছে ওয়াকিটুকি না থাকায় তারা বাড়ির নিচে থাকা পুলিশগুলোকে সতর্ক করতে পারেনি। এর ফলে ইচিহাসি সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর পুলিশ ইচিহাসির ঘরে ঢোকে। তারা বারান্দায় একটি বাথ ট্যাব দেখতে পায়। সেটি বালিতে ভর্তি ছিল, কিন্তু একটি হাত সেই বালির মধ্যে থেকে দেখতে পাওয়া যায়। বালি সরাতেই সেখান থেকে বেরিয়ে আসে মুন্ডিত মস্তক হকারের মৃতদেহ। দেহে একটি সুতো পর্যন্ত ছিল না। সারা দেহে আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। গলায় কিছু জিনিস দিয়ে শক্ত করে চাপাও হয়েছিল। ফরেনসিক রিপোর্টে উঠে আসে যে তার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছিল। পুলিশ ইচিহাসির খোঁজ শুরু করে, কিন্তু কোনোভাবেই তাকে ধরতে পারেনি। ইতিমধ্যে হকারের পরিবার জাপানে আসে। ব্রিটিশ ও জাপানের সংবাদ মাধ্যমে জোর চর্চা আরম্ভ হয়। টিভি ও রাস্তাতে ইচিহাসির ছবি ছড়িয়ে দেওয়া হয়। ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করে জাপান সরকার, কিন্তু পুলিশ কোনোভাবেই ইচিহাসিকে ধরতে পারেনি। এই ঘটনার পর 1 বছর পেরিয়ে যায়। হকারের পরিবার লেগে থাকলেও পুলিশ ধীরে ধীরে হাল ছাড়তে শুরু করেছিল। 2008 সালের অক্টোবর মাসে ইচিহাসি আত্মহত্যা করেছে বলে পুলিশ হকারের পরিবারকে জানায়, কিন্তু পাকাপোক্ত প্রমাণ দিতে পারেনি। হকারের পরিবারের চাপে তারা তদন্ত চালিয়ে যায়। হকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে হকারের পরিবার আরও জোর দিয়ে প্রতিবাদ করতে থাকে। তারা ইচিহাসির একটা ফুল সাইজ কাটআউট জাপানের রাস্তাঘাট ও ট্রেন স্টেশনগুলোতে লাগায়। পুলিশ পুরস্কারের অর্থ বাড়িয়ে দেয়। এই পরিকল্পনা কাজ করে। পুলিশের কাছে ইচিহাসিকে দেখা পাওয়ার খবর আসতে থাকে। অবশেষে নাগোয়ার এক কসমেটিক সার্জারি ক্লিনিক এবং ওসাকা কনস্ট্রাকশন কোম্পানি
ও ওসাকা ফেরি কোম্পানির 2 কর্মচারীর মাধ্যমে পুলিশ ইচিহাসিকে ধরতে সফল হয়। সে বেশ কয়েকবার প্লাস্টিক সার্জারি করিয়েছিল। নাগোয়ার কসমেটিক সার্জারি ক্লিনিকে সে তার নাক একটু উপরে তুলেছিল। 10 নভেম্বর 2009 সালে ওসাকা থেকে ওকিনোয়াতে পালানোর সময় ফেরিঘাটে সে ধরা পড়ে যায়। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশি চাপে সে নথি স্বীকার করে, মেনে নেয় সে এই জঘন্য হত্যাকাণ্ডটি করেছিল। বেশ কিছু মাস বিচার চলার পর 2011 সালের 21 জুলাই চিবা ডিস্ট্রিক্ট কোর্ট ইচিহাসিকে আমৃত্যু কারাদণ্ড দেয়। হকারের পরিবার এর তীব্র বিরোধিতা করলেও কোর্ট মৃত্যুদণ্ড দেয়নি। জেলে থাকাকালীন ইচিহাসি এই খুন ও তার পালিয়ে বেড়ানো সম্বন্ধে একটি বই লেখে। বইটির অনেক কপি বিক্রি হয়েছিল। এর থেকে জেলে বসেই সে প্রচুর টাকা আয় করেছিল। সম্পূর্ণ টাকাটি সে হকারের পরিবারকে দিতে চেয়েছিল, কিন্তু হকারের পরিবার তা গ্রহণ করতে অস্বীকার করে। কিন্তু কেন সে এই খুন করল? তদন্তে জানা যায় লিন্ডসে হকারকে ইচিহাসি যখন প্রথম দেখেছিল তখনই তার সঙ্গে সঙ্গম করার জন্য ঠিক করে নেয়। হকারের ফ্ল্যাটে তার রুমমেটদের দেখে সেখানে সে কিছু করতে পারেনি। কিন্তু দুদিন পর পড়ানোর শেষে হকার টাকা নিতে ইচিহাসির ঘরে গেলে সেখানে তাকে জোর করে ইচিহাসি। মার্শাল আর্ট শেখা হকার বাধা দেয়, কিন্তু মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া ইচিহাসির সঙ্গে সে পেরে ওঠেনি। ইচিহাসির কথা অনুযায়ী সে হকারকে মারতে না চাইলেও হকার যাতে চিৎকার না করতে পারে সেজন্যে তার গলা টিপে ধরে, এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে হকার মারা যায়। এই মর্মান্তিক ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে লিন্ডসে হকারের পরিবার তাদের মেয়ের হত্যার বিচার পাওয়ার লড়াই থেকে কখনো পিছু হটেনি। তাদের সাহস এবং দৃঢ়তা এক অন্ধকার সময়ে আসার আলো হয়ে উঠেছিল। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত, কতটা বিপজ্জনক হতে পারে সাধারণ ঘটনাগুলিও। কিন্তু এই গল্পটি একই সঙ্গে একটি পরিবারের নিঃস্বার্থ ভালোবাসার এবং পৃথিবী জুড়ে মানুষদের ন্যায় বিচারের দাবি জানানোর প্রতীক।